ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির আরও একটা পিওয়াইকিউ সেট আলোচনা করব। ঠিক আছে, আরআরবি এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্নপত্র আলোচনা করব, যেটার পরীক্ষাটা হয়েছে তোমার 14/6/2022-এর দ্বিতীয় শিফট। এই শিফটটাও খুব গুরুত্বপূর্ণ, সেকেন্ড শিফটের প্রশ্ন। দেখো, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা গ্রুপ ডি, ঠিক আছে, এবং এনটিপিসি এই দুটো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমাদের এসকে কোচিং এর পক্ষ থেকে একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতে পারবে একসাথে। ঠিক আছে, এখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের এক্সপার্ট টিচার পাবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকবে, এবং 6 মাসের কোর্স। 6 মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট সিলেবাস শেষ করে দেওয়া হবে, এবং অলরেডি 60% ক্লাস কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখনও যারা জয়েন হওনি তারা কিন্তু খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। ব্যাচের ফিস কত? 1500 টাকা। দেখো, তোমরা যদি দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষার জন্য ফিস নিচ্ছে 1500 টাকা করে। সেখানে আমরা 1500 টাকায় তোমাদেরকে দুটো ব্যাচ দিচ্ছি, এনটিপিসি এবং গ্রুপ ডি। শুধুমাত্র যে ব্যাচটা দিচ্ছি তা কিন্তু নয়, সেখানে তোমাদের প্রত্যেক সপ্তাহে 18টা করে ক্লাস হবে। ঠিক আছে, এবং তার সাথে থাকবে পিডিএফ, থাকবে ইবুক থাকবে, এবং আরও যা স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পরীক্ষার জন্য সেগুলো তোমাদেরকে দেওয়া হবে। তাছাড়া 15টা ফুল মক টেস্টও দেওয়া হবে, ফুল মক টেস্ট 15টা। ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে, ঠিক আছে, আলাদা করে। এবং প্রত্যেকটা ক্লাস লাইভ ফরম্যাটে হবে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাসটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা যদি দেখো, এসকে কোচিং বরাবর তোমাদেরকে 80% সফলতা দিয়ে এসছে, এবং পরীক্ষায় 80 থেকে 90% কমন প্রশ্ন তো আসেই। ঠিক আছে, তো যারা তোমরা জয়েন হতে চাও তারা এই নাম্বারটা একটু যোগাযোগ করে জয়েনটা হয়ে যেও। ঠিক আছে, চলো এরপর আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কে ওডিসি ডান্সের সাথে যুক্ত নন? শগুন ভুটানি, দর্শনা ঝাবেরি, চিত্রা কৃষ্ণামূর্তি, নাকি কুমকুম মোহান্তি? দেখো, ওডিসি ডান্স এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স। আমাদের যে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার মধ্যে একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ওডিসি ডান্স, যেটা তোমার উড়িষ্যা রাজ্যের ডান্স। ঠিক আছে, তো ওডিসি ডান্সের সাথে কে যুক্ত নয়? সেটা হচ্ছে দর্শনা ঝাবেরি। ঠিক আছে, দর্শনা ঝাবেরি তোমার ওডিসি ডান্সের সাথে যুক্ত নয়, কারণ ঝাবেরি সিস্টার কিসের সাথে যুক্ত? মণিপুরি ডান্সের সাথে যুক্ত। দেখো, ওডিসি ডান্স কোথাকার? উড়িষ্যার ডান্স। আচ্ছা, এই যে ডান্সটার, এটা প্রথম প্রমাণ কোথায় পাওয়া গেছে জানো? ফার্স্ট প্রমাণ সেটা হচ্ছে উদয়গিরির গুহা। আর এইটাকে কে বানিয়েছিল? রাজা খরবেল। ঠিক আছে, এই উদয়গিরির গুহাতেই প্রথম ওডিসি ডান্সের প্রমাণ পাওয়া যায়, বা বোঝা যায় যে উড়িষ্যার একটা ডান্স হচ্ছে ওডিসি ডান্স। ঠিক আছে, এই ওডিসি ডান্সের একটা বিশেষত্ব হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। কি? ত্রিভঙ্গ মুদ্রা। এরপর বলবে ত্রিভঙ্গ মুদ্রাটা কি? ত্রিভঙ্গ মানে তিনটা ভাগে ভাগ। তো যিনি ডান্স করেন, ঠিক আছে, ওডিসি ডান্স যিনি করেন, তার মধ্যে দেখবে ডান্সের একটা স্টেপ হচ্ছে এরকম তিনটা ভাগে শরীরটাকে ভাগ করে দেওয়া। এটা একটা, তারপর এরকম একটা, এবার এরকম একটা। ঠিক আছে, এই যে তিনটা ভাগ, ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজান দেখবে তার শরীরটাও তিনটা ভাগে ভাগ হয়ে থাকে। তো এটাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। ঠিক আছে, এরপর ওডিসি ডান্সের কয়েকটা বিখ্যাত শিল্পী, যেমন শগুন ভুটানি তো রয়েছে, চিত্রা কৃষ্ণমূর্তি বা কুমকুম মোহান্তি। তাছাড়াও সব থেকে বিখ্যাত একটা নাম হচ্ছে কেলুচরণ মহাপাত্র। ওডিসি ডান্সের সব থেকে বিখ্যাত মানুষ হচ্ছে কেলুচরণ মহাপাত্র। তিনি 2000 সালে পদ্মবিভূষণ পেয়েছেন। কি পেয়েছেন? পদ্মবিভূষণ। ঠিক আছে,
এবং মনে রাখবে পদ্ম বিভূষণ পাওয়া ফার্স্ট ওড়িশি ব্যক্তি, উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে কেলুচরণ মহাপাত্র। তাছাড়া কি রয়েছে, সোনাল মানসিং, ঠিক আছে। আচ্ছা, মাধবী মুদগল, সংযুক্তা পানিগ্রহী, আচ্ছা, এগুলো হচ্ছে সব ওড়িশি ডান্সের সাথে যুক্ত। এরপর দেখো ঝাবেরি সিস্টার কিসের সাথে যুক্ত, এই দর্শনা ঝাবেরি মণিপুরি ডান্সের সাথে যুক্ত। তাহলে আমরা একবার দেখিনি মণিপুরি ডান্স সম্বন্ধে কয়েকটা জিনিস। মণিপুরি কোথাকার ডান্স, এটা মণিপুরের ডান্স, ঠিক আছে, মণিপুর। এবং এইটাতে ডান্সটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা, এই দুজনকে ডেডিকেটেড ডান্স হচ্ছে তোমার মণিপুরি ডান্স। মণিপুরি ডান্সের মধ্যে সবথেকে বিখ্যাত যে আর্টিস্ট রয়েছে তাদের একত্রে বলা হয় ঝাবেরি সিস্টার বা ঝাবেরি বেহেন। চারজন বোন, একজনকার নাম হচ্ছে রঞ্জনা, একজনকার নাম হচ্ছে দর্শনা, একজনের নাম হচ্ছে নয়না বা নয়না, তোমরা যাই বলো, আরেকজনের নাম হচ্ছে সুবর্ণা। এদের প্রত্যেকের টাইটেল হচ্ছে ঝাবেরি, তার জন্য এদের একত্রে কি বলা হয়, ঝাবেরি সিস্টার। আরেকজন বিখ্যাত নাম হচ্ছে গুরু বিপিন সিং, গুরু বিপিন সিং, কে, দর্শনা ঝাবেরি, রঞ্জনা ঝাবেরি, নয়না ঝাবেরি, সুবর্ণা ঝাবেরি এবং গুরু বিপিন সিং ও এল বিনোদিনী। মণিপুরি ডান্সের ক্ষেত্রে এই কয়েকটা নাম একটু বিখ্যাত, ঠিক আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে উই ড্যাশ হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন। এই ড্যাশ পূরণটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রিএমবেলের প্রথম লাইন, আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার প্রথম লাইনটাই হচ্ছে এটা, ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, নাকি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, না দ্য পিপল অফ ইন্ডিয়া। তো দেখো এটার উত্তরটা আমরা কোথা থেকে দেখবো, আমাদের প্রস্তাবনা। এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা, এবং প্রথমে বলছে কি উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাহলে এখানে কি হবে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে। দেখো এই প্রস্তাবনার থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে বলতে এই প্রস্তাবনা আমাদের দেশটা কি রকম তার একটা ধারণা দেয়। যেমন প্রথমে বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া, তার মানে কি, প্রস্তাবনা অনুযায়ী আমাদের দেশের মূল শক্তিটা কি বা শক্তির উৎস কোনটা, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণ, ঠিক আছে। কি বলছে, সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্টু ইন্ডিয়া ইন্টু আ সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এবং রিপাবলিক। যদি বলা হয় আমাদের দেশ কি রকম, বর্ণনা কি রকম, সোভারিন সেকুলার সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক, এসএসডিআর। প্রথমে হচ্ছে সোভারিন, তার মানে কি, সোভারিন মানে হচ্ছে আমাদের সম্প্রভু, আমাদের যে কোনো ডিসিশন, যেমন এখন পেহেলগাম নিয়ে পাকিস্তানের উপর আমরা যেসব ডিসিশনগুলো নিয়েছি, ঠিক আছে। তো এই
ডিসিশন নেওয়ার ক্ষমতা আমাদের নিজেদের রয়েছে এবং আমরা কোনো অন্য দেশের মানে নিচে নেই। অন্য দেশ কি বললো তার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নেব সেরকম কোনো প্রেসার আমাদের উপর নেই। তার মানে হচ্ছে আমরা সোভারিন। এস ফর হচ্ছে তোমার সোশ্যালিস্ট, সমাজবাদী। আরেকটা এস ফর হচ্ছে সেকুলার। সেকুলার বলতে কি আমাদের নিজের দেশের কোনো ধর্ম নেই। যেমন পাকিস্তান, পাকিস্তান হচ্ছে ইসলামিক রিপাবলিক, মানে কি তাদের দেশের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আমাদের দেশের কোনো ধর্ম নেই, আমরা ধর্ম নিরপেক্ষ। আমাদের দেশে প্রত্যেকটা ধর্মকে সমানভাবে দেখা হয়, ঠিক আছে, সেকুলার। ডি ফর হচ্ছে ডেমোক্রেটিক। আমাদের যে নেতা মন্ত্রী আছে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে নিই, আমাদের নির্বাচন পদ্ধতি রয়েছে, তাহলে হচ্ছে আমরা ডেমোক্রেটিক। আর রিপাবলিক, রিপাবলিক রিপাবলিক মানে কি আমাদের দেশের যিনি প্রধান, আমাদের দেশের প্রধান কে? প্রেসিডেন্ট। তাকেও আমরা নির্বাচনের মাধ্যমে নিয়োগ করি, ঠিক আছে, নির্বাচিত করি, তার জন্য হচ্ছে আমরা রিপাবলিক। যেসব দেশের প্রধানকে ভোটের মাধ্যমে বা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হয় তাকে, সেই দেশটাকে বলা হয় রিপাবলিক। এই যে রিপাবলিকের ধারণা, সেটা আমরা কোথা থেকে নিয়েছি জানো? ফ্রান্সের সংবিধান থেকে নিয়েছি। কোথাকার? ফ্রান্সের সংবিধান থেকে নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের দেশের বর্ণনা, আমাদের দেশটা কিরকম। এরপর দেখো জাস্টিস, কিসের কথা বলা হয়েছে? জাস্টিসের কথা বলা হয়েছে। দেখো কত প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে। সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, তিন প্রকার জাস্টিসের কথা বলা হয়েছে। এক হচ্ছে সোশ্যাল জাস্টিস, এক হচ্ছে তোমার ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল। তাহলে আমাদের প্রস্তাবনায় আমাদেরকে কয় প্রকারের ন্যায়ের কথা বলা হয়েছে? তিন প্রকার, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল। আচ্ছা, এরপর দেখবো স্বাধীনতা, লিবার্টি। লিবার্টি কত প্রকারের দিয়েছে দেখো। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, পাঁচ প্রকারের। এক হচ্ছে লিবার্টি অফ থট, ভাবনা চিন্তা করার স্বাধীনতা। এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। এইটা হচ্ছে আমাদের স্বাধীনতা। আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, সেখানে আমাদের পাঁচ প্রকারের স্বাধীনতা দিয়েছে, ঠিক আছে। এরপর দেখো এক্সপ্রেশন। এক্সপ্রেশনের যে ন্যায়, মানে আমাদের ধরো কোনো একটা বিল, যেমন কিছুদিন আগে ওয়াকফ বিল, ঠিক আছে, এই বিলটা নিয়ে দেখলে প্রচুর আন্দোলন হলো। যেহেতু আমাদের কাছে এক্সপ্রেস করার অধিকার রয়েছে তাই আমরা আন্দোলন করতে পারছি, না হলে কিন্তু করতে পারতাম না, ঠিক আছে। তোমরা দেখবে পাকিস্তানে কোনোদিনও আন্দোলন দেখতে পাবে না, কারণ সেখানে এক্সপ্রেশন করার অধিকার নেই। চায়নাতেও নেই, ঠিক আছে। লিবার্টি, জাস্টিস হয়ে গেল। লিবার্টি, এরপর হচ্ছে ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, সমতা। কত প্রকারের সমতার কথা বলছে? দুই প্রকার, এক হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে অপরচুনিটি। এই দুই প্রকারের সমতার কথা বলা হচ্ছে। আর একটা বলছে ফ্রেটার্নিটি, অ্যাজিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। কি বলছে? প্রত্যেকটা ব্যক্তির যে ডিগনিটি সেটা রক্ষা করা হবে এবং আমাদের দেশের যে ইন্টিগ্রিটি মানে একতা ও অখণ্ডতা সেটাও যুক্ত করা হবে। আবার এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে আমাদের সংবিধানে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? আমাদের সংবিধানের প্রস্তাবনায় ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার হয়েছে দেখো। একটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইখানে একবার, হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু আ সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, equality of status, opportunity, and to promote among them all
fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitute Assembly, this 26th day of November 1949, to hereby adopt, enact and give to the ourselves this constitution. মানে টোটাল মাত্র দুবার ইন্ডিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রিএমবেল থেকে এই ধরনের প্রশ্নগুলো আসেই, ঠিক আছে। এরপর বলছে নিচের কোন হ্রদটি কেরালায় অবস্থিত নয়? অষ্টমুদি, রেণুকা, ভেম্বেনাদ নাকি শাস্তামকোট্টা, কোনটা কেরালায় অবস্থিত নয়? দেখো অষ্টমুদি এটা কেরালাতে অবস্থিত, ভেম্বেনাদ কেরালা, এটা হচ্ছে তোমার ভারতের দীর্ঘতম কয়াল। কয়াল জানো তো? দেখো এটা হচ্ছে সমুদ্র আর এখানে হচ্ছে কেরালা। সমুদ্রের জল এরকম কাটছে, কাটার ফলে কেরালাটা কিরকম হয়ে গেছে জানো তো? এরকম থেকে ম্যাপটা এরকম রয়েছে, এই জায়গাটা হচ্ছে কয়াল, ঠিক আছে। তাহলে ভারতের দীর্ঘতম কয়াল হচ্ছে ভেম্বেনাথ, আর এটাও তোমার কেরালাতে অবস্থিত। একমাত্র রেণুকার যে হ্রদ রয়েছে সেটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এরপর আমরা হ্রদ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখব, ঠিক আছে। দেখো লেক ইন ইন্ডিয়া, লেক ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? এক নাম্বার, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোথায়? এটা হচ্ছে উলার লেক। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় সর্বাধিক দূষিত লেক কোনটা? সর্বাধিক দূষিত লেক সেটা হচ্ছে ভোজ, ভোজ হ্রদ। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, 3 নাম্বার। আচ্ছা, যদি বলা হয় নর্থ ইস্টের বৃহত্তম লেক কোনটা? সেটা হচ্ছে লোকটাক, ঠিক আছে। 4 নাম্বার দেখো, শ্রীনগরের গয়না কাকে বলা হয়? কোন লেককে শ্রীনগরের গয়না বলা হয়? শ্রীনগরের গহনা কোন লেককে বলা হয়? ডাল লেক, জম্মু এবং কাশ্মীর, ঠিক আছে। আচ্ছা, কঙ্কালের হ্রদ কাকে বলা হয়? কঙ্কালের হ্রদ কাকে বলা হয়? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে রূপকুণ্ড, এটা হচ্ছে উত্তরাখণ্ড। কেন বলা হয় জানো? রূপকুণ্ডর যে হ্রদটা রয়েছে এখানে জলটা যখন শুকিয়ে যায় তখন দেখা যায় সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষের কঙ্কাল বেরিয়ে আসছে, তার জন্য এটাকে বলা হচ্ছে তোমার কঙ্কালের হ্রদ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। আচ্ছা, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ?
সেটা হচ্ছে তোমার প্যাংগাং। কোথায় অবস্থিত? লাদাখ। তো লেক থেকে মোটামুটি এই কয়েকটা প্রশ্ন অনেকবার এসেছে, এগুলো আশা করে একটু নোট করে নিও, ঠিক আছে। নেক্সট, ডেঙ্গু ড্যাশ দ্বারা সৃষ্ট হয়? ডেঙ্গু কিসের মাধ্যমে হয়? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি নেমাটোডা? ডেঙ্গু কিসের জন্য হয়? ভাইরাস ঘটিত রোগ, নাকি ছত্রাক ঘটিত রোগ, নাকি তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নাকি নেমাটোডা ঘটিত রোগ? দেখো, ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। কি ঘটিত রোগ? ভাইরাস। যে ভাইরাসের কারণে এই রোগটা হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে আরবো ভাইরাস। আরবো ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, এটা তো হচ্ছে কারক, আর এই ভাইরাসটার বাহক কে? বাহক হচ্ছে তোমার ফিমেল এডিজ ইজিপ্টাইন। ফিমেল এডিজ মশা বা এডিজ ইজিপ্টাইন। এইটা হচ্ছে তোমার ভাইরাসের মানে যে ভাইরাসটা রয়েছে ডেঙ্গুর, সে ভাইরাসের বাহক একটা মশা, ফিমেল এডিজ মশা, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার ডেঙ্গু। এরপর দেখো ভাইরাস ঘটিত আরো কয়েকটা রোগ যেগুলো আমাদের প্রায়ই আসে, সেটা একটা হচ্ছে এডস, ভাইরাস গঠিত রোগ। পক্স, ভাইরাস গঠিত রোগ। তারপর হচ্ছে রেবিজ, ভাইরাস গঠিত রোগ। তাছাড়া আরেকটা হচ্ছে মিজেলস, এগুলো হচ্ছে সব ভাইরাস ঘটিত রোগ। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ঘটিত কয়েকটা রোগ, যেমন এক হচ্ছে প্লেগ, তারপর হচ্ছে কলেরা, ঠিক আছে, গনোরিয়া, গনোরিয়া, টিবি, টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিপথেরিয়া, ঠিক আছে, নিউমোনিয়া, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, ছত্রাক ঘটিত রোগ আমাদের স্কিনে হয়, ছত্রাক ঘটিত রোগ যেমন একটা হচ্ছে তোমার দাঁত, হাজা, চুলকানি, ব্ল্যাক ফাঙ্গাস, এগুলো সব হচ্ছে তোমার ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা ও সমকালীন তালিকা অন্তর্ভুক্ত? কোন শিডিউলে স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এবং ইউনিয়ন লিস্ট করা হয়েছে? আমাদের সংবিধানের কোন শিডিউলে? তোমরা জানো আমাদের যে সংবিধান রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে টোটাল 12টা শিডিউল রয়েছে। তো 12টা শিডিউলের মধ্যে আমরা যদি শিডিউল নাম্বার 7 দেখি, ঠিক আছে, যেটা 7 নাম্বার শিডিউল রয়েছে বা 7 নাম্বার তফসিল রয়েছে, সেখানে দেখব যে আমাদের দেশের যে ক্ষমতা, কত নাম্বার শিডিউল? 7 নাম্বার। সেখানে আমরা কি দেখব? আমাদের দেশের ক্ষমতাটাকে 3 ভাগে ভাগ করেছে। কিছু ক্ষমতা ইউনিয়নের কাছে দিয়েছে, মানে আমাদের কেন্দ্র সরকারের কাছে। কিছু ক্ষমতা কনকারেন্ট লিস্টে রেখেছে। কনকারেন্ট লিস্ট বলতে কি বোঝা জানো? মানে যেখানে দুজন মিলে আইন তৈরি করবে, রাজ্য এবং কেন্দ্র। আর একটা হচ্ছে স্টেট লিস্ট, যেখানে শুধুমাত্র রাজ্য আইন তৈরি করবে। ইউনিয়ন যে লিস্ট, আমাদের যখন সংবিধানটা অরিজিনাল তৈরি হয়েছিল তখন ইউনিয়নের কাছে তোমার
টোটাল 96টা বিষয়ে আইন তৈরি করার ক্ষমতা ছিল। কনকারেন্ট লিস্টে রাখা হয়েছিল 47টা বিষয় এবং রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল 66টা বিষয়। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের কাছে 100টা বিষয়ের উপর আইন তৈরি করার অধিকার আছে। রাজ্যের কাছ থেকে কিছু অধিকার কেড়ে নিয়ে 61টা করে দেওয়া হয়েছে এবং কনকারেন্ট লিস্টে মানে যেখানে দুজন মিলে আইন তৈরি করে সেটা হয়ে গেছে এখন 52টা। এরপর এক্সাম্পল দেখব, যেমন আমাদের যে ফরেন পলিসি, যেটাকে আমরা বলি বিদেশ নীতি, সেই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কে নেয়? আমাদের কেন্দ্র সরকার। বা আমাদের রেল, সেখানেও কেন্দ্র সরকার। আমাদের যে ডিফেন্স সিস্টেম, সেটাও হচ্ছে তোমার কেন্দ্র সরকারের আন্ডারে পড়ে। রাজ্য সরকারের আন্ডারে কি কি পড়ে? একটা হচ্ছে পুলিশ, আমাদের প্রত্যেকটা রাজ্যের পুলিশ রয়েছে। তাছাড়া হচ্ছে তোমার ভূমি, তাছাড়া হচ্ছে তোমার হেলথ, তাছাড়া হচ্ছে জেল, এগ্রিকালচার, এগুলো সব পড়ছে রাজ্য সরকারের কাছে। আর কনকারেন্ট লিস্টে কোনগুলো আসছে? যেমন জিএসটি, ঠিক আছে। তাছাড়া হচ্ছে এডুকেশন, শিক্ষা, পপুলেশন, তাছাড়া হচ্ছে তোমার ক্রিমিনাল ল, তাছাড়া হচ্ছে তোমার এই যে বন জঙ্গল, এই সব বিষয়ে আইন তৈরি করে দুজন মিলেই, ঠিক আছে। এটা হচ্ছে 7 নাম্বার শিডিউল। এরপর হচ্ছে 8 নাম্বার। দেখো 8 নাম্বার শিডিউলে আমাদের যে ভাষা রয়েছে, ডেসক্রিপশন অফ ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। ডেসক্রিপশন অফ ল্যাঙ্গুয়েজ, আমাদের বর্তমানে সংবিধান অনুযায়ী 22টা ভাষা স্বীকৃতি পেয়েছে। আমাদের সংবিধান যখন তৈরি হয় তখন টোটাল 14টা ভাষা স্বীকৃতি পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে একটা সংবিধান সংশোধন হয়, 21তম সংবিধান সংশোধন 1967, তার মধ্যে একটা ভাষা যুক্ত করা হয় সিন্ধ। তাহলে 14টাকে 15টা হলো। তারপর আরও একটা সংবিধান সংশোধন হয়, 71তম সংবিধান সংশোধন 1992, তার মাধ্যমে 3টা ভাষা যুক্ত হয়। একটা হচ্ছে কোঙ্কনি, একটা হচ্ছে মণিপুরি, আর একটা হচ্ছে নেপালি। এই 3টা ভাষা আমাদের সংবিধানে যুক্ত হয়। তারপর হচ্ছে আরো 4টা, এটা একটা মনে রাখার ট্রিক আছে সংবিধান সংশোধনে, 71 আর 21 দুটো যোগ করলে হয় 92। তাহলে 92তম সংবিধান সংশোধন 2003-এ আরো 4টে ভাষাকে যুক্ত করা হয়। একটা হচ্ছে বোডো, বোডো, ডোগরি, মাইথিলি, সান্তালি। তাহলে দেখো এখন আমাদের কাছে কটা ভাষা রয়েছে? এখানে আছে 14টা, এখানে একে 15টা, এখানে 3 18টা, আর এখানে 4 22টা। তাহলে আজকে আমাদের দাঁড়িয়ে সাংবিধানিক ভাষা কটা রয়েছে? 22টা, ঠিক আছে। আর 10 নাম্বার তফসিল বা 10 নাম্বার শিডিউলে দল বদল নিয়ে আলোচনা করা হয়েছে। আর 12 নাম্বার হচ্ছে আমাদের মিউনিসিপালিটি, ঠিক আছে। নেক্সট, একজন অন্ধ কবি তার সংগ্রহে সুরসাগর নামে কৃষ্ণের মহিমা গেয়েছিলেন, তার নাম কি? সুরদাস, বীরদাস, চৈতন্য মহাপ্রভু নাকি বিদ্যাপতি? একজন অন্ধ কবি ছিলেন যার সংগ্রহের নাম সুরসাগর, যেখানে তিনি কৃষ্ণের মহিমা নিয়ে গান গেয়েছিলেন, তার নাম কি? তার নাম হচ্ছে সুরদাস, ঠিক আছে। তিনি একজন অন্ধ কবি ছিলেন। তার জন্ম হয়েছিল তোমার 16th সেঞ্চুরিতে, 16শ শতাব্দীতে তার জন্ম। এবং তিনি শ্রীকৃষ্ণের একজন বিশাল বড় ভক্ত ছিলেন, ঠিক আছে। তিনি তার জীবনকালে 25টি গ্রন্থ লিখেছেন এবং তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে সুরসাগর ও সাহিত্য লহরী।
ঠিক আছে। এরপর দেখো চৈতন্য মহাপ্রভু, তিনিও ষোড়শ শতাব্দীর একজন মানুষ, সেঞ্চুরিতে জন্মগ্রহণ করেছেন। তিনিও শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন এবং যে তিনি শ্রীকৃষ্ণের যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এইটা যে তিনি দিয়েছেন, এটা কে দিয়েছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে কে দিয়েছে? চৈতন্য মহাপ্রভু। তার যদি অরিজিনাল নামটা তোমরা জানতে চাও, সেটা হচ্ছে বিশ্বম্বর মিশ্র। ঠিক আছে, তার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে তোমার জগন্নাথ মিশ্র। মাতার নাম কি? মাতার নাম হচ্ছে তোমার শচী দেবী। ঠিক আছে, আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? নবদ্বীপে। তিনি খুব বড় একজন হরিভক্তি ছিল এবং আমাদের এখন যে হরিনাম হয়, তোমরা জানো প্রত্যেকটা গ্রামে গ্রামে এই সময় হরিনাম হয়। এই হরিনামের পিছনে যিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তাকে বলা হতো যে তিনি শ্রীকৃষ্ণের একটা অবতার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমরা এসএসসিতে পাবে যে চৈতন্য মহাপ্রভু কোন রাজার সমকালীন, মানে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বাংলায় কে শাসন করছিল? তখন বাংলায় শাসন করছিল তোমার আলাউদ্দিন হুসেন শাহ। কে করছিল? আলাউদ্দিন হুসেন শাহ। কোন বংশের রাজা? হুসেন শাহী ডাইনেস্টি, হুসেন শাহী রাজবংশ। ঠিক আছে, তখনকার সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, তারানা গায়ক পণ্ডিত রতন মোহন শর্মা কোন ঘরানার অন্তর্গত? মেওয়াতি নাকি হচ্ছে তোমার এটা গোয়ালিয়ার? ঠিক আছে, ঘরানা নয়, গোয়ালিয়ার নাকি ইন্দোর নাকি দিল্লি? এই রতন মোহন শর্মা কোন ঘরানার একজন আর্টিস্ট ছিলেন? মেওয়াতি, গোয়ালিয়র, ইন্দোর নাকি দিল্লি? উত্তরটা হচ্ছে তোমার মেওয়াতি। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক প্রধানত দুটা ভাগে ভাগ হয়। একটা নাম হচ্ছে কার্নেটিক, আর একটা হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, কার্নেটিক আর হিন্দুস্তানি ক্লাসিক্যাল। দেখো এই যে কার্নেটিক মিউজিক রয়েছে তার কতকগুলা ঘরানা রয়েছে, যেমন একটা হচ্ছে গোয়ালিয়র, একটার নাম হচ্ছে তোমার আগ্রা, একটার নাম হচ্ছে তোমার কিরানা, একটার নাম হচ্ছে তোমার জয়পুর, বা এটাকে অনেক সময় কি বলা হয়? খেয়াল। একটার নাম হচ্ছে তোমার পাটিয়ালা, আর একটার নাম হচ্ছে তোমার মেওয়াতি। এই যে মেওয়াতি রয়েছে, এই মেওয়াতি ঘরানার সিঙ্গার হচ্ছে কে? রতন মোহন শর্মা। ঠিক আছে, চলো নেক্সট, নিচের কোনটি কৌটিল্যের জন্য দায়ী? তার মানে এখানে বলতে চাইছে যে কৌটিল্যের লেখা কোনটা আর কি বই? ইন্ডিকা, মুদ্রা রাক্ষস, অর্থশাস্ত্র নাকি রত্নাবলী? কৌটিল্য, যার অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য বংশ স্থাপনার পিছনে যার সব থেকে বড় হাত, তার নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, তিনি একজন পেশায় কে ছিলেন জানো? টিচার। ঠিক আছে, তো কৌটিল্যের লেখা বইটার নাম কি? অর্থশাস্ত্র। তোমরা এটা আশা করি অনেকেই জানো। আচ্ছা, ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিস।
মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্ত। আর রত্নাবলী কার? হর্ষবর্ধনের লেখা। তার লেখা আরেকটা বই আছে নাগনন্দ। প্রিয়দর্শিকা। এই দুটো বইও খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সদর দপ্তর কোথায়? লন্ডন যুক্তরাজ্য, নাকি জেনিভা সুইজারল্যান্ড, নাকি ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি প্যারিস ফ্রান্স? বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে তোমার জেনিভা সুইজারল্যান্ড, ঠিক আছে। দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটার স্থাপনা হয় তোমার 1971-এ, ঠিক আছে। এটার ফাউন্ডার কে? ফাউন্ডারের নাম হচ্ছে তোমার ক্লাউস সোয়াব। হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসি, সরি, সুইজারল্যান্ডের জেনিভা। এবং মনে রাখবে এটার প্রত্যেক বছর সভা হয়, প্রত্যেক বছর সভা হয় কোথায়? তোমার সুইজারল্যান্ডের ডাভোস বলে একটা জায়গা আছে, সুইজারল্যান্ডের ডাভোস বলে একটা জায়গা আছে সেখানে। কিন্তু রিসেন্টলি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যিনি ফাউন্ডার রয়েছেন ক্লাউস সোয়াব, তার বিরুদ্ধে কি হচ্ছে? ইনভেস্টিগেশন হচ্ছে। কিসের জন্য? মানি লন্ডারিং, ঠিক আছে। সেই জন্য তার বিরুদ্ধে, এই যে ইনি হচ্ছেন তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাউন্ডার ক্লাউস সোয়াব, এবং তার বিরুদ্ধে এখন কি চলছে? ইনভেস্টিগেশন চলছে। কিসের জন্য? ফাইন্যান্সিয়াল অ্যান্ড এথিক্যাল মিসকন্ডাক্ট হুইচ দে ডিনাই। বলছে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হ্যাজ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন into its founder Klaus Schwab after whistleblower reportedly accused him of manipulating research using company's fund to pay for private message and asking junior staff to withdraw thousands of dollars on his behalf. The allegation reportedly sent last week in a letter to the WEF, which organizes an annual gathering of economic leaders at Davos in Switzerland, ঠিক আছে। তার বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল এবং এথিক্যাল মিসকন্ডাক্টের কিছু মানে রয়েছে, কি হলো, রিপোর্ট রয়েছে, তার জন্য তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে। এবং এই যে তোমার ক্লাউস সোয়াব রয়েছে তাকে কি বলা হয় জানো? মিস্টার ডাভোস নামে পরিচিত তিনি, মিস্টার ডাভোস, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে প্রাথমিকভাবে মাদ্রাজের হোম রুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? হোম রুল লীগ, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে? দেখো, হোম রুল লীগ এটা প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার অ্যানি বেসান্ত, ঠিক আছে। অ্যানি বেসান্ত তোমার 1916 সালে, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে এবং অ্যানি বেসান্ত মাদ্রাজে তোমার হোম রুল লীগের স্থাপনা করেছিল, ঠিক আছে। দেখো, অ্যানি বেসান্ত তিনি 1917 সালে 1917-এ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন, প্রথম মহিলা সভাপতিও হয়েছিলেন। এবং তার দুটা নিউজ পেপার আছে খুব গুরুত্বপূর্ণ, মানে আছে নয়, ছিল আর কি, সংবাদপত্র। একটার নাম হচ্ছে কমনওয়েলথ, আর একটা হচ্ছে নিউ ইন্ডিয়া, ঠিক আছে। অ্যানি বেসান্তের এই দুটো নিউজ পেপার খুব গুরুত্বপূর্ণ। সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু হচ্ছে তোমার আইএনসির প্রথম ভারতীয়
মহিলা প্রেসিডেন্ট বা সভাপতি, তাহলে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। 1925 সালে তিনি সভাপতিত্ব করেছিলেন। কোথায়? কানপুর অধিবেশন। তাছাড়া ভারতের প্রথম ফার্স্ট ওমেন গভর্নর, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। ম্যাডাম বিকাজি কামা প্রথম ভারতীয় ব্যক্তি যিনি বিদেশের মাটিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। 1907 সালে জার্মানিতে কি করেছিল? আমাদের ভারতের পতাকা উত্তোলন করেছিল ম্যাডাম বিকাজি কামা। আর মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেনের সাথে কি ছিল? আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। ঠিক আছে। আচ্ছা, ম্যাডাম বিকাজি কামা তোমার দুটা অর্গানাইজেশনের স্থাপনা করেছিলেন। একটার নাম হচ্ছে তোমার প্যারিস ইন্ডিয়ান সোসাইটি, প্যারিস ইন্ডিয়ান সোসাইটি, আরেকটার নাম হচ্ছে ফ্রি ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, রোহিঙ্গা মুসলিমরা কোথাকার আদিবাসী? রোহিঙ্গা মুসলিম চীন, নেপাল, ভুটান, মায়ানমার। কোথাকার আদিবাসীদেরকে রোহিঙ্গা বলা হয়? দেখো, রোহিঙ্গা বলা হয় তোমার মায়ানমারের অধিবাসীদেরকে রোহিঙ্গা বলা হয়। ঠিক আছে। নেক্সট, ওয়াংলা উৎসব কোন রাজ্যে পালিত হয়? ওয়াংলা কোন রাজ্যে পালিত হয়? ওয়াংলা উৎসব, ওয়াংলা উৎসব পালিত হয় তোমার মেঘালয়। মেঘালয়ের উৎসব হচ্ছে ওয়াংলা। এই ওয়াংলা উৎসবকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস। কি বলা হয়? ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস কাকে বলা হয়? ওয়াংলা উৎসবকে। তাছাড়া মেঘালয়ের আরো অনেক উৎসব আছে যেগুলো আমাদের জন্য জরুরি, পরীক্ষায় আসে। যেমন একটার নাম হচ্ছে নোংক্রেন। একটা হচ্ছে বেহরি খেলাম। চেরি ব্লেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মেঘালয়ের উৎসব। লাদাখে যেমন একটা আছে লোসার, সাকা দাওয়া, হেমিস গোম্পা, টাকটক। এটা কোথাকার? এগুলো হচ্ছে সব লাদাখের। ঠিক আছে। তাছাড়া উত্তরাখণ্ডের একবার দেখে নাও। উত্তরাখণ্ডে হচ্ছে তোমার ফুলদেই। তাছাড়া হচ্ছে তোমার হরেলা। আর হরেলি কোথাকার? হরেলি ছত্তিশগড়। আন্ডুরি, এগুলো হচ্ছে উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশে কি কি আছে? মিঞ্জর মেলা আছে, মিঞ্জর মেলা। সাজো উৎসব আছে। তাছাড়া হচ্ছে কুট ফেস্টিভ্যাল হিমাচল প্রদেশ। কুল্লু দশেরা, এগুলো হচ্ছে সব হিমাচল প্রদেশের উৎসব। নেক্সট, নিচের কোনটি মূলত ফটোভোল্টিক কোষে ব্যবহৃত হয়? ফটোভোল্টিক কোষের কাজ কি বা ফটোভোল্টিক সেলের কাজ কি? লাইট এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত করে। কোথায় ব্যবহার করা হয়? সোলার প্যানেলে ব্যবহার করা হয়, দেখতে পাবে। তো ফটোভোল্টিক সেলে কি ব্যবহার করা হয় জানো? কোন ধাতুটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলিকন। কি ব্যবহার করা হয়? সিলিকন। ঠিক আছে, সিলিকন ব্যবহার করা হয়। এরপর বলছে 16টি মহাজন পদের প্রসঙ্গে নিম্নলিখিত কোনটি রাজধানী?
নয়? কোনটি রাজধানী নয়? উজ্জয়িনী, অবন্তী, শ্রাবস্তী নাকি কৌশাম্বী? দেখো 16টা যে মহাজনপদ রয়েছে, ঠিক আছে, 16টা আমাদের কি রয়েছে, মহাজনপদ রয়েছে। এই 16টা মহাজনপদ সম্বন্ধে কোথায় জানতে পারি প্রথমত আমরা দেখব, ঠিক আছে। এই ষোড়শ মহাজনপদ সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে দুটো ধর্মের যে সাহিত্য সেই দিকে একটু নজর দিতে হয়। একটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ, আর একটা হচ্ছে জৈন গ্রন্থ। বৌদ্ধদের যে গ্রন্থের দিকে আমাদেরকে নজর দিতে হবে সেটা হচ্ছে তোমার অঙ্গুত্তর নিকায়। আর জৈন ধর্মের হচ্ছে তোমার ভগবতী সূত্র। এই দুটো বই থেকে আমাদের ষোড়শ মহাজনপদ সম্বন্ধে জানতে পারি। তার মধ্যে অবন্তী, অবন্তী কিন্তু কোনো জনপথেরই তোমার রাজধানী নয়। দেখো আমাদের যে 16টা মহাজনপদ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অঙ্গ, যেটা রাজধানী হচ্ছে চম্পা, যেটা বর্তমানে মুঙ্গের এবং ভাগলপুরে রয়েছে। তারপর হচ্ছে মগধ, দুটো রাজধানী, একটা হচ্ছে গিরিব্রজ, একটা হচ্ছে রাজগীর, বর্তমানে গয়া এবং পাটনা। তারপর হচ্ছে কাশী, রাজধানী কাশীতে, যেটা বর্তমানে বেনারস। তারপর হচ্ছে বৎস, রাজধানী কৌশাম্বী, এলাহাবাদ। কোসলা, শ্রাবস্তী, যেটা এখন উত্তরপ্রদেশ। সুরসেনা, মথুরাটাকে বলা হতো তখন, মথুরা ছিল সুরসেনের রাজধানী এবং বর্তমানে সেটা মথুরা নামে পরিচিত। পঞ্চালা, ঠিক আছে, কম্পিল্লা, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। কুরু, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ, মেরাঠ এবং হরিয়ানা। এখনকার দিনে যে মেরাঠ এবং হরিয়ানা রয়েছে সেখানে ছিল কুরু বংশ মহাভারতের। মৎস্য, বিরাটনগর, জয়পুর। ছেদি, বুন্দেলখণ্ড। অবন্তী, উজ্জैन মধ্যপ্রদেশ। গন্ধর, তক্ষশিলা, রাওলপিন্ডি। কম্বোজ, পুঞ্চ, রাজৌরি এবং কাশ্মীর এটা। অসমক, পায়দান, ব্যাঙ্ক অফ গোদাবরী। বজ্জি, বৈশালী, বৈশালী। মল্ল, কুশিনারা, ইউপি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ষোড়শ মহাজনপদ। আর তার মধ্যে বজ্জি এবং মল্ল, বাজ্জি এবং মল্ল, এই দুটো যে জনপদ রয়েছে এগুলো ছিল গণতন্ত্র। মানে এইখানে সবাইকার সমান অধিকার ছিল। বাকিগুলো ছিল রাজতন্ত্র, মানে সেখানে রাজার কথাই শেষ কথা। কিন্তু বজ্জি এবং মল্ল এই দুটো জায়গা ছিল তোমার গণতন্ত্র, এখানে সবাইকার সমান অধিকার। তোমাদেরকে প্রথমেও একবার বললাম, আবারও বলছি, যে রেল এক্সামকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ হয়েছে 6 মাসের জন্য। ঠিক আছে, 6 মাসের কোর্স, 1500 টাকায় ওয়ান টাইম পেমেন্ট। এটা ওয়ান টাইম, বারবার পেমেন্ট করতে হবে না। এবং প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে লাইভ করানো হবে। প্রত্যেক সপ্তাহে 18টা ক্লাস দেওয়া হবে, 15টা ফুল মক টেস্ট থাকছে, ঠিক আছে, এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা করে ক্লাস থাকছে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করো, বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারো। দেখো পিওয়াই কিউ অনেক হয়েছে, এরপর থেকে তোমাদের জন্য থাকবে জিকে প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, আর পিওয়াই কিউ করানো হবে না, এরপর জিকে প্র্যাকটিস ক্লাস তোমাদেরকে করানো হবে। চলো টাটা।